বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। অল দ্য বেস্ট একাডেমিতে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম, সিএ সাধারণ শিক্ষা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টরে টাইম ভ্যালু অফ মানি অ্যান্ড ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স ক্লাস 2 নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ক্লাস 1-এ আমরা টাইম ভ্যালু অফ মানি অ্যান্ড ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এটি কোন ধরনের ক্লাস এবং কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য উপকার হবে সেটা আমি বলেছিলাম। আমি আবারও বলছি যে বিবিএ এমবিএ প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের, আবার মাস্টার্স প্রিলির সেখানে টাইম ভ্যালু অফ মানি অধ্যায় রয়েছে, আবার বিজনেস ম্যাথমেটিক্স সেটা বিভিন্ন ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে, সেখানে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স রয়েছে। সেক্ষেত্রেও এই ক্লাসটি খুব দরকারি হবে। তো আসলে আমরা যে প্রথম ক্লাসে আমরা যেভাবে বলেছিলাম যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ এককালীন মূল্য, এটার কীভাবে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু হয় এবং এর সাথে অর্থের মূল্যের যে সম্পর্ক সেটা কিভাবে আমরা ক্যালকুলেশন করি, এই বিষয়ে আমরা প্রথম ক্লাসে আমার প্লে লিস্টে রয়েছে। আপনারা যারা আগের ক্লাসে দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো আমি আসলে ক্লাসের বিষয়গুলো থিওরিটিক্যালি একটু ব্যাখ্যা করতে চাই। এই জন্য যেমন আমি একটি উদাহরণ দিয়ে বলছি যে যেমন আইনস্টাইন এবং তার ড্রাইভার যখন একটি প্রোগ্রামে যাচ্ছে, তো ড্রাইভার আইনস্টাইনকে বলতেছিল যে স্যার আপনি যা বলেন যে বক্তব্য দিবেন এটা তো আমার মুখস্থ হয়ে গেছে, আমি ইচ্ছা করলে আপনার বক্তব্য দিতে পারি। তো আইনস্টাইন বলতো তো ভালো কথা, আমি যেখানে যাচ্ছি তাও তোমাকে চিনে না, দেখে নাই, তো আজকে তাহলে আমার যে বক্তব্য রয়েছে সেটা তুমি নিজে বর্ণনা করবে, তাহলে যেহেতু তুমি পারো। তো ড্রাইভার কি করলো, নির্ধারিত সময়ে সেই প্রোগ্রামে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে তার ব্যাখ্যা দিল এবং যারা এই জায়গায় উপস্থিত ছিল তারা খুব খুশি যে আইনস্টাইনের ব্যাখ্যা সুন্দরভাবে উপস্থাপন করেছে। তো যাই হোক, ওই যে ড্রাইভার যখন সেই আইনস্টাইনকে যখন যে তার গাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য কয়েকজন সাথে যারা প্রোগ্রামে অর্গানাইজার ছিল তারা যখন ওনাকে নিয়ে যাচ্ছে, তখন জিজ্ঞাসা করলো যে স্যার আপনি তো যে প্রেজেন্টেশন দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন যে ঠিক আছে আমরা সব বুঝছি, কিন্তু স্যার ওই যে এই থিওরির এই একটা বিষয় এটা স্যার আমরা বুঝতেছিলাম না, এটা কেমনে হলো। তখন সেই আইনস্টাইনের ড্রাইভার, সে নিজে আইনস্টাইন সেজেছে, আসলে সে তো যা শুনেছিল এতদিন মুখস্থ, কিন্তু ব্যাখ্যা কিভাবে দিবে। তখন বললো যে আরে বাবা, এই জিনিসটি আমাকে না জিজ্ঞাসা করে ওই যে বসে আছে আমার গাড়ি ড্রাইভার তাকে জিজ্ঞাসা করো। তো যাই হোক, আমাদের কি করতে হবে, শুধু যে ক্যালকুলেশন করব বা মানে কিছু গতানুগতিক অঙ্ক করব সেটা না, আমাদেরকে বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যাই হোক, আজকে আমরা এই চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য আমাদের বিভিন্ন সময়ে প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অ্যানুইটি। আমাদের আজকে বিষয় হচ্ছে অ্যানুইটি। তো অ্যানুইটির বাংলা হচ্ছে বার্ষিক বৃত্তি। একটু শুনতে হবে যে বার্ষিক বৃত্তি শব্দটার মধ্যে বার্ষিক কথাটা রয়েছে। তাহলে কি অ্যানুইটি সবসময় 1 বছরের জন্য হবে? না, অ্যানুইটি সেটা 1 বছরের জন্য হতে পারে। অ্যানুইটির যে পিরিয়ড বা সময়কাল সেটা 1 বছরের হতে পারে, 6 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, 1 মাসের হতে পারে। তাহলে আমাদের অ্যানুইটি শুনলেই যে আমাদের এটা 1 বছরের হবে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে অ্যানুইটি is a series of equal payment or receipt occurring over a specific number of periods. এটাকে যদি আমরা নিজেদের মতো করে বলি যে আসলে অ্যানুইটি হচ্ছে যে একটি সিরিজের মতো, একটি ধারার মতো, একটা প্রগমনের মতো, যেখানে ইকুয়াল আমাদের ইকুয়াল অ্যামাউন্ট হতে পারে, সেটা আপনারা ইনস্টলমেন্ট বলেন বা ইকুয়াল ক্যাশ ফ্লো বলেন, সেটা কি হবে, সমান সমান হবে এবং এদের মধ্যে সময়ের ব্যবধান তাও সমান হবে। মনে করেন আমি যদি একটা উদাহরণ দিই যে আপনি প্রতি মাসে মাসে 5,000 টাকা করে ব্যাংক থেকে পাচ্ছেন, তাহলে প্রতি মাসে মাসে 5,000, তাহলে জানুয়ারি মাসে 5,000, ফেব্রুয়ারিতে 5,000,
মার্চেও 5,000, এভাবে প্রতি মাসে মাসে 5,000। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা খেয়াল করলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেটি হয় ক্যাশ ইনফ্লো হচ্ছে অথবা ক্যাশ আউটফ্লো হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সময়ের যে ব্যবধান এটা সমান থাকতে হবে, অর্থাৎ 1 মাস হলে 1 মাস, 1 বছর হলে 1 বছর। যদি আমরা বলতাম যে 2019 সালে 1 লক্ষ টাকা, 2020 সালে 1 লক্ষ টাকা, 2021 সালে 1 লক্ষ টাকা, এই যে সময়ের ব্যবধান বছর বছর। আর যদি মাসে বলি তাও মাসে মাসে। অর্থাৎ এই কনসেপ্টের মূল কথা হচ্ছে যে অ্যানুইটি হবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যেটি ইকুয়াল সমান হবে, এবং তাদের যে সময়ের ব্যবধান বা গ্যাপ এটা অবশ্যই তাদের মধ্যে একটা ইকুয়াল ডিস্টেন্স থাকতে হবে। তো আমরা অ্যানুইটি কয় প্রকার সেটি একটু সংক্ষেপে দেখছি। অ্যানুইটি সার্টিন, অ্যানুইটি কন্টিনজেন্ট অ্যান্ড আদার্স। আমরা বাস্তবে আসলে আমরা অ্যানুইটি সার্টিন এটি নিয়ে কাজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। তাছাড়া অন্যান্য কিছু রয়েছে আমাদের গাণিতিক আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করব। তো যাই হোক, নিশ্চিত অ্যানুইটিটা আসলে যে অ্যানুইটি এটা কোনো শর্ত সাপেক্ষ নয়, এটা অবশ্যই আদান প্রদান এটা নিশ্চিতভাবে হবে। এটি হচ্ছে নিশ্চিত অ্যানুইটি, বা অ্যানুইটির বাংলা আমরা বলছিলাম বার্ষিক বৃত্তি, একটু মনে রাখতে হবে। আর অ্যানুইটি কন্টিনজেন্ট হচ্ছে কোনো সম্ভাব্য ঘটনার উপরে ওই অ্যানুইটি নির্ভরশীল হয়। যেমন আমরা যদি এরকম হয় যে একটা নির্দিষ্ট বছর বয়স পর্যন্ত পৌঁছানোর পর তার অ্যানুইটি হবে, অথবা বলা হলো যে এটি এই মেয়ের জন্য করা হয়েছে, যে মেয়েটি তার বিয়ের সময় এটা কাজে লাগানো হবে। যাই হোক, অনেক কিছু হতে পারে সম্ভাব্য ঘটনার উপরে, সেটা অ্যানুইটি কন্টিনজেন্ট। আর আদার্সের ভিতরে আমরা আদার্সের আরও অনেকগুলো রয়েছে, তো আমরা আজকে কয়েকটা দিয়েছি, যেমন ডেফার্ড অ্যানুইটি, লাইফ অ্যানুইটি, আর একটা হচ্ছে পারপিচুইটি, অথবা পারপিচুইটিকে কেউ কেউ বলে পারপিচুয়াল অ্যানুইটি। তো যাই হোক, আমরা যে পরীক্ষার জন্য বা আমাদের সামনে যে গাণিতিক সমস্যা এখানে যে দরকার সেটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি এবং এন্ট্রি ডিউ। খেয়াল করবেন, তো অর্ডিনারি বা সাধারণ অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি, আর অ্যানুইটি ডিউ মানে হচ্ছে যে প্রদেয় বার্ষিক বৃত্তি। এখন এই যে এদের মধ্যে যে পার্থক্য রয়েছে, পার্থক্যটা যদি আমরা বুঝে নিই তাহলে এই অঙ্কে এই ধরনের যত অঙ্ক রয়েছে আশা করি মাত্র 2টি কনসেপ্ট দিয়ে পুরোপুরিভাবে সমাধান করা সম্ভব। তাহলে দেখে নিচ্ছি আমরা। এখানে আমি একটি গ্রাফ এঁকেছি, দেখেন 0, 1, 2, 3, 4, 5। সাধারণভাবে আমরা 5 দিয়ে আমরা 5 বছর বুঝালাম। এখন প্রশ্ন হচ্ছে 0 কেন দিলাম। মনে করেন আমি একটি কথা বলছি, যেমন ধরেন যে 2020 সালের আমার অ্যানুইটি দিব আমি 1000 টাকা। এখন 2020 সাল কিন্তু লম্বা সময়, আমি জানুয়ারি মাসে দিতে পারতাম, ফেব্রুয়ারি দিতে পারতাম, বা ডিসেম্বরও দিতে পারবো। তাহলে প্রশ্ন হচ্ছে যে বছরের শুরুটা আমরা যদি 0 দিয়ে শুরু করি, ধরেন আজকে থেকে বছর শুরু করলাম 1, তারপর 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। এখানে এটি দিয়ে বোঝাচ্ছে যে বছর শুরু যদি আজকে হয় 0 দিয়ে, 0 যেদিন এদিন নয়, টাকা বা সেটা ক্যাশ ফ্লোটা হয়েছে শেষের তারিখে, অর্থাৎ বছরের শেষের তারিখে। এই জন্য আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে অর্ডিনারি অ্যানুইটি হচ্ছে যে তার পিরিয়ডের শেষে, অর্থাৎ সময়ের শেষে। তাহলে আমরা এই যে একটু আগে যে গ্রাফিক্স দেখেছি সেখান থেকে যদি আমরা সিদ্ধান্ত নিই বা আমরা যদি ডেফিনেশন দিই যে an annuity whose cash flows occur at the end of each period is called an ordinary annuity। তাহলে বোঝা যাচ্ছে, এটা আশা করি আর মুখস্থ করতে হবে না, যে অ্যানুইটি যার নগদ প্রবাহ এটি প্রতি পিরিয়ড বা সময়কালের শেষে হবে। শেষে যদি হয়
সেটাকে আমরা বলবো অর্ডিনারি বা সাধারণ বার্ষিক বৃত্তি। তো এখানে আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি অর্থাৎ ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি সূত্রটা আমরা দেখছি যে এ দিয়ে আমরা অ্যানুইটির অ্যামাউন্ট বুঝবো, আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং ইনটু হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমি এটাকে একটু আপনাদের সুবিধার্থে যাতে মনে থাকে যে প্রেজেন্ট ভ্যালুর সাথে ফিউচার ভ্যালুর মানে শুরুটা পার্থক্যটা কিরকম হয়। আপনারা সিরিজ পড়েছেন, আমাদের সিরিজের লেকচারে আমি সে আলোচনা করব, বা আপনারা অলরেডি পড়েছেন যে সিরিজ আসলে দুই ধরনের, সমান্তর দ্বারা আর কিছু গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা সমষ্টি যখন নির্ণয় করা হয় তখন হচ্ছে যে আমরা জানি যে সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ যে অন্তর, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত বলা হয়, সেটা আর দিয়ে প্রকাশ করা হয়। এবং এই আর যখন গ্রেটার দেন 1 হবে তখন এটা হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস 1। একটা জিনিস খেয়াল করেন, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। এই যে সূত্রটা শিখেছিলাম, মনে করেন ফিউচার ভ্যালুর ক্ষেত্রে সবসময় যে আর এর মান সেটি 1 প্লাস আই যদি হয়, আর এর মান যদি 1 প্লাস আই হয় তাহলে আমরা কি লিখতাম যে 1 প্লাস আই টু দি পাওয়ার n অর্থাৎ আর টু দি পাওয়ার n মাইনাস 1। মিলে গেছে কিনা দেখেন যে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমাদের যখন হচ্ছে যে আই এর মান 1 প্লাস আই সমান আর হবে, অর্থাৎ আর এর মান যখন 1 প্লাস আই হবে, আমরা আর যখন গ্রেটার দেন 1 হয় ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আর এর মান গ্রেটার দেন 1 হয়। এই জন্য আমরা মনে রাখতে পারি যে ধরলাম a তারপরে ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই আর এর জায়গায় যদি আমরা 1 প্লাস আই টু দি পাওয়ার n লিখি আর নিচে যে আর মাইনাস 1 যদি করি তাহলে আসলে আর এর মান যদি আমরা 1 প্লাস আই ধরতাম তো মাইনাস 1 করলে আমাদের কিন্তু 1 1 কেটে যায়, তো আই থাকে। আমি জাস্ট এটা এই জন্য বলছি যে মানে কেউ যদি বলেন যে এটা কেমনে হলো সেটার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছি। তো আমাদের মনে রাখতে হবে অ্যানুইটির ক্ষেত্রে যখন ফিউচার ভ্যালু হয় সেই ফিউচার ভ্যালুটা অথবা প্রেজেন্ট ভ্যালু এটা আসলে এক ধরনের গুণোত্তর দ্বারা। তো ফিউচার ভ্যালুটা হচ্ছে এটার ক্ষেত্রে আর হচ্ছে গ্রেটার দেন 1 আর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আর হচ্ছে লেস দেন 1। খেয়াল করেন আর যখন গুণোত্তর দ্বারা আর লেস দেন 1 হয় তখন আমাদের সূত্র ছিল কি যে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n, নিচে ছিল আর মাইনাস 1। খেয়াল করেন আপনারা যদি বলে যান আবার সেই সূত্রগুলো দেখেন তাহলে 1 আগে ছিল, ঠিক প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে 1 আগে আসছে। এখন আর এর মান যেহেতু বলছি আর লেস দেন 1 তাহলে 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n, অর্থাৎ আর এর মান এখানে হচ্ছে 1 বাই 1 প্লাস আই। তাহলে মনে রাখার জন্য আমরা মনে করব গুণোত্তর দ্বারা যে সূত্রটি এখানে প্রযোজ্য হচ্ছে এবং আমরা চাইলে সেটার সাথে মিলিয়ে এটারও একটি সুন্দর ব্যাখ্যা দাঁড় করতে পারি। তো যাই হোক আপনারা অলরেডি আশা করি দেখছেন এবং এটা মুখস্থ করে ফেলেছেন। তো আমরা একটি সামনে গিয়ে আমরা দেখছি যে ম্যাথমেটিক্যালি কি হয়। Mr. Sagar wants to deposit taka 1000 at the rate of 10% interest rate at the end of each year for next 5 years. প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট ফিউচার ভ্যালু। খেয়াল করেন এখানে এই অঙ্কটি এটা কি হচ্ছে যে সাধারণ আমরা যে এককালীন মূল্য সিঙ্গেল অ্যামাউন্টে এরকম অঙ্ক নাকি হচ্ছে অ্যানুইটি, এই পার্থক্যটা বুঝবো কেমনি? এই পার্থক্য বোঝার জন্য আমাদের প্রশ্নে খেয়াল করতে হবে যে উনি বলেছে যে সাগর সে প্রতি বছরে 10% সুদে ডিপোজিট করবে আগামী 5 বছর পর্যন্ত। খেয়াল করেন তার মানে কি সে আগামী 5 বছর সে একাধারে বছরের পর বছর সে 5 বছর পর্যন্ত ডিপোজিট করবে। আমরা বলেছিলাম যে এনওটি হচ্ছে যে ইকুয়াল অ্যামাউন্ট এবং সময়ের ব্যবধানও যখন ইকুয়াল হবে। খেয়াল করেন এখানে বছরের পর বছর
একটা আটটা বছর হচ্ছে অ্যামাউন্ট 1000ই, প্রতি বছর 1000 1000 1000। তো এটা তাহলে কি দাঁড়াচ্ছে, আবার এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, তাহলে যদি এট দ্য এন্ড হয় তাহলে আমরা জানি এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। তাহলে আমাদের সেই সূত্র অনুযায়ী ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি আমরা মান বসাই। দেখেন এর মান এখানে হচ্ছে প্রতি বছরে 1000 টাকা, আমরা 1000 টাকা লিখলাম, এবং আয়ের মান হচ্ছে 10%, এবং বাকি এই যে মানগুলো আমরা যখন বসাই নেব, কারণ এখানে যে রেজাল্ট এসেছে 6105। তাহলে আমরা অঙ্কটি যে অ্যানুইটি, এবং একটি কথা গুরুত্বপূর্ণ আমি বলে রাখি যে যখন অঙ্কের মধ্যে সেই অ্যানুইটি ডিউ নাকি অর্ডিনারি বোঝা যাচ্ছে না, বা কোনো ধরনের আমাদের বুঝতে এই ধরনের কোনো যাতে যেটা বলা হয় যে তারা কোনো সময় উল্লেখ করেন নাই, তখন আমরা ধরে নিব এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। তো এবার আমরা আরেকটি অঙ্ক দেখছি যে মিস্টার জাহান উইল গেট টাকা 2000 at the rate of 10% interest rate at the end of each year for next 5 years। খেয়াল করেন যে জাহান প্রতি বছরে 2000 করে টাকা পাবে আগামী 5 বছর পর্যন্ত। তাহলে সে পাবে, অর্থাৎ ফিউচারে পাবে, সেটা 5 বছর পর্যন্ত চলবে, এবং প্রতি বছরে টাকার পরিমাণ হচ্ছে 2000 করে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ফিউচার ভ্যালু দেওয়া আছে, এবং এটা হচ্ছে ফিউচার ভ্যালু, এবং এটা হচ্ছে অ্যানুইটি। তাহলে আমাদের যদি বলছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু, তাহলে আমাদের সেই ফরম্যাট অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা লিখলাম এখানে এর মান 2000, আয়ের মান 10%, এবং 1 মাইনাস, এই যে 1 মাইনাস আমাদের পরিবর্তনটা কিভাবে এসেছে, 1 প্লাস আয়ের মান এবং টু দি পাওয়ার 5, এবং ক্যালকুলেশন করবেন, এবং এই ধরনের অঙ্ক আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন যে এটা আপনারা নিজেরাই পারছেন। এখানে এটার আনসার হচ্ছে 7582। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি গ্রাফ আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। ঠিক 5 বছরের শুরুটা আমি বলেছিলাম 0 0 1 2 3 4 5। এই অঙ্কে আগের যে কিস্তির পরিমাণ 1000, আমরা এখানে ধরলাম 1000। আগে বলেছিলাম অর্ডিনারি অ্যানুইটিতে যে 1 এর নিচে 1000 ছিল, 0 নিচে কিছু ছিল না, অর্থাৎ 0 আজকে যে টাকা শুরুতে কিছু ছিল না। কিন্তু এখানে এই যে একটা আমাদের চিত্র রয়েছে, এখানে আমরা শুরু থেকে 1000 দিলাম, তারপর শেষের বছরে আর নাই, সেটি আগে চলে আসছে, 4 চলে আসছে। তাহলে খেয়াল করেন যে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কে বা এই চিত্রে বছরের শুরু থেকে কাজ শুরু হয়েছে, অর্থাৎ কিস্তির পরিমাণ হোক বা ক্যাশ ফ্লো হোক, আদান প্রদান যাই বলেন, সেটা শুরুতে হবে, বছরের শুরুতে বা মাসের শুরুতে। তাহলে তাকে বলা হবে অ্যানুইটি ডিউ। তো সেই অ্যানুইটি ডিউকে আমরা যদি একটু সংজ্ঞায়িত করি যে অ্যানুইটি all cash flows occur at the beginning of each period is called অ্যানুইটি ডিউ। অর্থাৎ যে অ্যানুইটিতে নগদ প্রবাহ সেটি বছরের শুরুতে হবে, সেটি হচ্ছে প্রদেয় বার্ষিক ভিত্তি, অর্থাৎ অ্যানুইটি ডিউ দিয়ে আমরা এটাকে বলবো প্রদেয় বার্ষিক ভিত্তি বা অ্যানুইটি ডিউ। তো আগে অর্ডিনারি অ্যানুইটিতে আমরা যে সূত্র শিখেছিলাম ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু, আমরা ঠিক একই জিনিস এখানে অ্যাপ্লাই করব। শুধু পার্থক্যটা বলে রাখছি যে আগের অঙ্কে আমাদের খেয়াল করেন a বাই i, তারপর 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 এতটুকু ছিল, কিন্তু যখন ডিউ বলা হবে তখন এর সাথে 1 প্লাস i গুণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে বছরের শুরুতে যখন অ্যানুইটির কথা বলা হবে, আগের অর্ডিনারি অ্যানুইটির মতো সূত্র প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু সব সেম হবে, শুধু অতিরিক্ত 1 প্লাস i উভয়ের পিছনে গুণ হবে, সেটা প্রেজেন্ট ভ্যালু হোক আর ফিউচার ভ্যালু হোক। খেয়াল করেন প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা 1 প্লাস i গুণ করেছি, এবং
অর্ডিনারি অ্যানুইটি যে প্রেজেন্ট ভ্যালু ছিল এর সাথেও আমরা 1+i গুণ করেছি। তাহলে জটিল বিষয় নয়, আমরা যদি একটা পারি তাহলে একটা পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে যে অর্ডিনারি অ্যানুইটির সাথে যে সূত্র তার সাথে যদি 1+i গুণ করা হয় সেটা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ। আমরা একটা উদাহরণ দিচ্ছি যে মিস্টার বাপ্পি ওয়ান্টস টু ডিপোজিট টাকা 1000 at the rate of 10% interest rate at the beginning of each year for next 5 years। খেয়াল করেন আগে একদম এরকম ছিল, আগে আমরা বলেছিলাম যে at the end of each year, আর এখন বলেছি at the beginning of each year। তাহলে আমাদের আর তেমন পার্থক্য নাই। বিগিনিং বললে আমরা সরাসরি কি বুঝবো, এটা হচ্ছে অ্যানুইটি ডিউ, আর ডিউ হলে আমাদের 1+i আগের ফর্মের সাথে 1+i গুণ হবে। তাহলে আমাদের ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউর সূত্র আমরা অর্ডিনারি পর্যন্ত যেটুকু শিখেছিলাম যে a/i 1+i to the power n minus 1। এখন কি হবে, 1+i গুণ হবে। আপনারা করেন, আমার বিশ্বাস যে খুব সহজে আমি যা কথা বলেছি এটা মাথায় রাখলে আপনারা একই ফরম্যাট দিয়ে অনেকগুলো অঙ্ক করতে পারবেন। এবার একটু প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখি কিভাবে বলেছে। You will get টাকা 2000 at the rate of 12% interest rate at the beginning of each year. Calculate the present value. আমার বলার আগেই আমার মনে হয় আপনারা এটাও পেরে যাবেন, কারণ আমি বারবার বলেছি যে সাধারণ যে বার্ষিক ভিত্তি সূত্র এখানে হবে, শুধু প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু যাই হোক না কেন আমাদের ডিউ বললে বিগিনিং অফ ইচ ইয়ার বললে আমরা 1+i গুণ করে দেব। দেখেন খেয়াল করেন, আমরা এখানে সমাধান এবং এর ফলাফল হচ্ছে 6804। এবার আমরা ওই যে আদার্স এখানে বলেছিলাম কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যানুইটি রয়েছে, যেমন একটি হচ্ছে যে পারপিচুইটি বা পারপিচুয়াল অ্যানুইটি। তো সংজ্ঞায়িত করি according to Ross, Westerfield and Jeff, a perpetuity is a constant stream of cash flows without end। একটা উদাহরণ রয়েছে, a British consul is an example। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে মনে করি আজীবন, যেটা আজীবন চলবে যে অ্যানুইটি, সে ক্যাশ ফ্লো বা এটা আমরা ইনফ্লো আউটফ্লো যাই বলি না কেন, এটা মেয়াদ শেষ হবে না, এটি হচ্ছে পারপিচুইটি। তো এই পারপিচুইটির জন্য খুব ছোট্ট একটি ফর্মুলা রয়েছে, এটি হচ্ছে যে অ্যামাউন্ট বা অ্যানুইটি এবং নিচে হচ্ছে ডিসকাউন্ট রেট অর ইন্টারেস্ট রেট। এখানে আর কোনো কিছু যোগ বিয়োগের দরকার হবে না, সরাসরি আমাদের যে প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি এটাকে আমরা যদি বের করতে চাই তাহলে অ্যামাউন্ট অফ অ্যানুয়াল ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই ডিসকাউন্টিং রেট বা ইন্টারেস্ট রেট। যেমন এখানে একটু হয়েছে, একটু শব্দ কেটে গেছে, যে ছিল এরকম যে মিস্টার আজিজ wants to provide scholarship। আমরা একটি এক্সাম্পল দিচ্ছি, মিস্টার আজিজ wants to provide an annual scholarship of টাকা 5000 to a 4 meritorious student forever। Bank provides interest at the rate of 12% on deposited money. How much money should he to deposit in the bank? খেয়াল করেন যে মিস্টার আজিজ সে চাচ্ছে যে গরিব ছাত্রকে সারা জীবন আজীবনের জন্য প্রতি বছরে যে শিক্ষাবৃত্তি 5000 করে দিবে। এখন সে ওই পরিমাণ যে পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে প্রতি বছরে 5000 করে অ্যানুইটি সে পাওয়া যাবে, সে ব্যাংক বলল তাকে ওই ডিপোজিট মানির উপরে 12% ইন্টারেস্ট দিবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে হাউ মাচ মানি শুড হি টু ডিপোজিট ইন দ্য ব্যাংক। তাহলে আমাদের তাহলে হচ্ছে যে কি পরিমাণ টাকা ব্যাংকে রাখতে হবে, কি পরিমাণ টাকা ব্যাংকে রাখতে হবে মানে হচ্ছে যে আমাদের বর্তমানে সময়ে আমরা কি পরিমাণ টাকা ব্যাংকে রাখবো। তাহলে আমরা সেই প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি সূত্র অনুযায়ী আমরা কি করলাম যে প্রতি বছর পাওয়ার জন্য 5000 টাকা অ্যামাউন্ট
এবং আয়ের মান হচ্ছে যে 12% আমরা ভাগ করলাম, অর্থাৎ বর্তমানে তাকে 41,666 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। আর যদি এই টাকা ব্যাংকে জমা রাখা হয় তাহলে 12% সুদে প্রতি বছরে বছরে 5,000 টাকা করে এনপি হিসেবে পাওয়া যাবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে আমাদের একটু অনেকেই কনফিউজড যে এটা কিভাবে সমাধান করতে হয়। আমি খুব সহজভাবে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন যে লোন অ্যামortization আসলে এটি অ্যামortization ইজ দ্য রিপেমেন্ট অফ এ লোন ইন ইনস্টলমেন্ট। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো ব্যাংক থেকে লোন নিই বা কোনো ধরনের ঋণ নেই, এই ঋণকে পরিশোধ করার জন্য আমরা কিস্তির মাধ্যমে পরিশোধ করি, তাই না? তাহলে আমরা যে বিভিন্ন লোনের মাধ্যমে আমরা যখন এটা গ্রহণ করি, কেসটি গ্রহণ করি, আবার যখন এই কেসের যে লোনের কেস যেটা এটাকে যখন আমরা পেড করতে হয় তাহলে আমরা কি করব? কিস্তির মাধ্যমে পেড করব। তো এই যে একটা প্রক্রিয়া, এটি হচ্ছে লোন অ্যামortization। তো আমরা এই লোন অ্যামortization পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে লোন অ্যামortization শিডিউল করতে বলা হয়। যে শিডিউলটা এটি হচ্ছে যে a schedule of equal payment to repay a loan. It shows the allocation of each loan, payment to interest and principal. আমরা জানি যে যখন কিস্তি বা একটি ইনস্টলমেন্ট নির্ধারণ করা হয়, খেয়াল করেন বাস্তব জীবনে ব্যাংক যখন আমাদেরকে লোন দেয়, এই লোন যখন দেওয়ার পর আমাদেরকে বলে যে প্রতি মাসে অথবা প্রতি বছরে এই পরিমাণ কিস্তি দিবেন বা এই পরিমাণ আপনার ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে ওই যে পরিমাণ ইনস্টলমেন্ট দিতে হবে, এই ইনস্টলমেন্টের ভিতরে আমার আসল টাকা পরিশোধের অংশ রয়েছে, আবার এর ভিতরে যে ব্যাংক যে নির্ধারিত সুদ আরোপ করা হয় সেই সুদের পরিমাণটাও মার্জ করা আছে। তাহলে আমাদের এই ইনস্টলমেন্টের ভিতরে প্রিন্সিপালের অ্যামাউন্টও রয়েছে, আবার সুদের পরিমাণও রয়েছে। এই দুইটা মিলিয়ে কিন্তু কিস্তিটা নির্ধারণ করা হয়। আর যেহেতু কিস্তি প্রতি বছরে বা প্রতি সময়ের ব্যবধান সমান সমান হয়, যেমন ধরেন আমি 4 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি এবং প্রতি মাসে কিস্তি হচ্ছে 12,000 টাকা করে আগামী 4 বছরের জন্য। আমরা একটা উদাহরণ চিন্তা করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে যে প্রতি মাসে যে কিস্তির পরিমাণ এটি আমাদের মাসে মাসে যখন দিচ্ছি এটি সমান। আবার এই কিস্তির ভিতরে সুদের টাকাও রয়েছে, আবার আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করা হচ্ছে তার পরিমাণও উল্লেখ রয়েছে। তো এই যে লোন অ্যামortization শিডিউল এটা আসলে নির্ণয় করার জন্য আমরা দেখছি যে প্রথমে যে কলামটা ইয়ার, বিগিনিং অফ ইয়ার প্রিন্সিপাল, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, পেমেন্ট অফ প্রিন্সিপাল, এন্ড অফ ইয়ার প্রিন্সিপাল। খেয়াল করে যে আমরা ইয়ার ধরলাম, তারপরে বিগিনিং অফ ইয়ার প্রিন্সিপাল অর্থাৎ যে পরিমাণ লোন নেওয়া হয় সেই মূলধন বা আসলটা পরিমাণটা আমরা এখানে লিখবো। তারপর কিস্তির পরিমাণ 3 নম্বর কলামে লিখলাম। 4 নম্বর কলামের যে ইন্টারেস্ট, এটা বের হবে কিভাবে? এই প্রিন্সিপালের সাথে রেট অফ ইন্টারেস্ট যা রয়েছে এটা গুণ করলে যা হয় এটা 4 নম্বর কলামে বসবে। আর পেমেন্ট অফ প্রিন্সিপাল মানে হচ্ছে যে আসলে কতটুকু অংশ পরিশোধ করা হয়েছে। আর এটা বের করার জন্য আমাদেরকে 3 নম্বর যে কিস্তি এর সাথে 4 নম্বরের ইন্টারেস্ট মাইনাস করলে যা হবে এটা হবে পেমেন্ট অফ প্রিন্সিপাল অর্থাৎ আসলের অংশ। আর সবার যে আমাদের শেষের যে কলামটি রয়েছে এন্ড অফ ইয়ার প্রিন্সিপাল, সেটি হবে আমাদের যে বিগিনিং যে প্রিন্সিপাল ছিল 2 নম্বরে, এর থেকে আমাদের পেমেন্ট অফ প্রিন্সিপাল আসলের অংশ কতটুকু পরিশোধ হয়েছে এটাকে মাইনাস করে যা হয় এটা হচ্ছে এন্ড অফ ইয়ার প্রিন্সিপাল। তো এই জিনিসটি যখন আমাদের মাথায় থাকবে তাহলে এই ধরনের অঙ্ক যে কোনোভাবে হোক আমরা সমাধান করতে পারবো। একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখছি। মনে করেন ইউ হ্যাভ টেকেন এ লোন অফ টাকা 1 লাখ from a bank at the rate of 10% interest. The loan period is for 5 years. Now calculate the amount of installment and also prepare loan amortization schedule. এখানে একটু বুঝতে হবে এই যে একটু অঙ্ক আমি বলেছি যে আমি বা আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 1 লক্ষ টাকা, প্রতি বছরের সুদ হচ্ছে 10% এবং এটার মেয়াদ হচ্ছে 5 বছরের জন্য।
তো প্রতি বছরে বছরে যে আপনি টাকাটা দিবেন, তাহলে অবশ্যই সেই টাকার পরিমাণ সমান হবে। আর কিস্তি যখন একই কিস্তি পরিমাণ ইকুয়াল পেমেন্ট এবং সময়ের ব্যবধান যখন এক বছর পর পর, তাহলে এটা সরাসরি আমরা বুঝতে পারছি এটা আসলে কোন ফর্মুলার সাথে যাচ্ছে, সে হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, অর্থাৎ অ্যানুইটিতে যাচ্ছে। এখন অ্যানুইটিতে যাচ্ছে, ভালো কথা, অ্যানুইটিতে যাচ্ছে, এটা কোন অ্যানুইটি, এটা মাথায় আসতে পারে। তাহলে যেহেতু এই অঙ্কের মধ্যে বিগিনিংও বলে নাই, আবার এন্ড অফ ইচ ইয়ার বলে নাই, শুরুও বলে নাই, শেষও বলে নাই। যদি শুরুও বলে না, শেষও বলে না, আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। ক্লিয়ার? যে যখন অ্যানুইটির ক্ষেত্রে শুরু বা শেষ কোনো কিছু উল্লেখ থাকবে না, তখন আমরা ধরে নিব এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। এই অর্ডিনারি অ্যানুইটির সূত্রের মাধ্যমে আমরা প্রথমে ইনস্টলমেন্ট বা কিস্তির পরিমাণ কত এটা বের করব। তো সেই হিসেবে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি সূত্র অনুযায়ী আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি সূত্র হিসেবে আমাদের 1 লক্ষ টাকা লোন নিয়েছি, 1 লক্ষ টাকা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি মূল্য, এবং এর পরিমাণ আমাদের বের করতে হবে, জানা নাই। তো আয়ের পরিমাণ 10%, 1 মাইনাস 1/1 প্লাস আয়, আয়ের মান 10% এবং টু দি পাওয়ার 5। খেয়াল করেন, এখানে আমি 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলাম এবং এই লোনটা আমাকে প্রতি বছর করে 5 বছর পর্যন্ত আমাকে পরিশোধ করতে হবে। তাহলে 5 বছর পর্যন্ত পরিশোধ করতে হবে, এটি হচ্ছে আমার কিস্তির ধরন এবং প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে একটা অ্যানুইটি, এবং এটা 5 বছর পর্যন্ত যে টাকা পরিশোধ করা হবে এটা হচ্ছে মূলত আজকে যে টাকা নিয়েছি ব্যাংক থেকে লোন, সে 1 লক্ষ টাকা। এই জন্য 1 লক্ষ টাকা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এবং এর পরিমাণ আমাদের বের করতে হবে। বাকি ফর্মের অনুযায়ী আমরা যখন সবকিছু বসাবো এবং গুণ ভাগ যা যা করা দরকার সব করব, আমাদের ফলাফল হবে এ ইকুয়াল টু এখানে 26,380 টাকা। তাহলে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট হচ্ছে 26,380। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এবারে আমরা এই যে একটু আগে বলেছিলাম যে আমাদের যে শিডিউলটা কিভাবে হয়, আমি কয়েকটি বললে আপনারা বাকিটা এমনিতেই করতে পারবেন। খেয়াল করবেন যে আমরা 1 2 3 4 5 6 6টি কলাম। খেয়াল করেন, আমরা ইয়ার 1 আমাদের যে লোন নিয়েছিলাম, লোনের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, এবং আমাদের কিস্তির পরিমাণ অলরেডি আমরা নির্ধারণ করেছি, প্রতি বছরে কিস্তি হচ্ছে 26,380 টাকা। আচ্ছা, এখন আমাদের ইন্টারেস্ট কত? এটি হচ্ছে যে আমরা বলেছি যে 2 নম্বর কলামের সাথে 10% যে রেট থাকবে এটা গুণ হবে। তাহলে আমাদের 1 লক্ষ টাকা 10% কত হয়? 10,000 টাকা। এখন আমরা পেমেন্ট অফ প্রিন্সিপাল, আসলে কতটুকু, আসল যে অংশ মানে মূলধন যতটুকু এর কি পরিমাণ পেইড হয়েছে বা পেমেন্ট হয়েছে, এটা যখন আমাদের বের করতে হবে, আমরা দেখব যে 3 নম্বরের কিস্তি যা ছিল, কিস্তির ভিতরে প্রিন্সিপালের অ্যামাউন্টও থাকে আবার সুদের পরিমাণও থাকে। তাহলে আমাদের এই প্রিন্সিপাল এবং সুদের পরিমাণ যেহেতু একসাথে আছে, আমরা এখান থেকে যদি ইন্টারেস্ট বাদ দিয়ে দিই, খেয়াল করে ইনস্টলমেন্টের ভিতরে প্রিন্সিপালের অ্যামাউন্টও রয়েছে আবার সুদের পরিমাণও রয়েছে, এখান থেকে যদি আমরা সুদ বাদ দিই তাহলে আমাদের পেমেন্ট অফ প্রিন্সিপাল। তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিলে যে 16,380 টাকা, এটা হচ্ছে পেমেন্ট অফ এন্ড অফ এয়ার প্রিন্সিপাল। এটা কি? এটা হচ্ছে যে আমাদের যে প্রথম আমাদের এখানে 2 নম্বর কলামে 1 লক্ষ টাকা রয়েছে, 2 কলাম থেকে পেমেন্ট অফ প্রিন্সিপাল বাদ দিব। বাদ দিলে অর্থাৎ যে পরিমাণ টাকা আমরা লোন নিয়েছিলাম এখান থেকে ওই বছরে পেমেন্ট অফ প্রিন্সিপাল হিসেবে যা পরিশোধ করেছি এটা বাদ দিলে যা থাকবে এটা হচ্ছে এন্ড অফ প্রিন্সিপাল, অর্থাৎ 30,420 টাকা। এখন মনে রাখতে হবে যে মনে করেন 2020 সালের ডিসেম্বরের 31 তারিখে যেটা শেষ হয়, 2021 সালে সেটা শুরু হয়, অর্থাৎ বছরের শেষের দিন এবং পরের বছর প্রথম দিন দুইটার মধ্যে কিন্তু পরিমাণটা একটা উল্লেখযোগ্য মিল রয়েছে। এই জন্য আমাদের এই বছরের শেষে প্রথম বছরের শেষের যে পরিমাণ প্রিন্সিপাল ছিল এটি পরের বছর দ্বিতীয় বছরের জন্য এটা হচ্ছে আবার বিগিনিং। খেয়াল করেন, প্রথম বছরের শেষের যে মূলধন দ্বিতীয় বছরে সেটা শুরুর মূলধন, বিগিনিং অফ দিস ইয়ার প্রিন্সিপাল। তাহলে আমাদের এটা ঠিক একইভাবে আমাদের কিস্তির পরিমাণ ঠিক থাকবে, যেহেতু কিস্তি প্রতি বছরে বছরে সমান,
আমরা 26,380 টাকা লিখলাম। আবার এটার উপরে 10%, তাহলে আমাদের 2 নম্বর কলামে যে টাকা রয়েছে 30,420 টাকা, এর উপর 10%। এখন আমরা বের করব পেমেন্ট অফ প্রিন্সিপাল। একই কথা, 3 নম্বর কলাম থেকে আমাদের বাদ যাবে কোনটি? 4 নম্বর কলাম। তার মানে 26,380 থেকে 4 নম্বর কলামের 8,365 টাকা বাদ যাবে। বাদ যাওয়ার পর 18,018 টাকা হয়। এবং এন্ড অফ ইয়ার প্রিন্সিপাল এটি কিভাবে হয়? 2 নম্বর কলাম থেকে, অর্থাৎ এই যে টাকা রয়েছে এখান থেকে আমাদের 5 নম্বরে যা হয় সেটি বাদ দিলে এটি হবে আমাদের পরের বছর শুরুর এবং বর্তমান, অর্থাৎ ওই ইয়ারের শেষের প্রিন্সিপাল। এইভাবে ধাপে ধাপে আমাদের শেষ পর্যন্ত দেখা যাবে যে এন্ড অফ ইয়ার প্রিন্সিপাল ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ আর কিছু থাকবে না। আমি দুইটা বুঝিয়ে দিলাম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বছর। আপনারা নিজেরা ট্রাই করেন, আশা করি খুব ভালোভাবে পারবেন। এবারে আমাদের টাইম ভ্যালু অফ মানি এবং ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্সের কিছু এক্সট্রা কয়েকটি বিষয় যেগুলো আসলে অনেক সময় জানার দরকার হয়, যেমন রুল অফ 72 আর হচ্ছে রুল অফ 69। বিষয়টা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় যে শর্টকাট ওয়েতে কিভাবে যেন আমরা বিকল্প সময় বের করতে পারি কিনা, অথবা সুদের হার বের করতে পারি কিনা, আমরা সবাই চেষ্টা করে দেখি যে শর্টকাট ওয়েতে কোনো সুযোগ আছে কিনা। তো দেখা গেছে যে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখেছি যে according to this rule of thumb, the doubling period is obtained by dividing 72 by the interest rate. অর্থাৎ সময়ের যে বিষয়টি যদি বলা হয় যে আমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হতে কতটুকু সময় লাগবে, তো দ্বিগুণ হতে কতটুকু সময় লাগবে এই জিনিসটা আমরা যদি ওই যে রুল অফ 72 মাধ্যমে অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে এটা ইজিলি বের করতে পারি। এবং যদি প্রমাণ করতে হয় সেক্ষেত্রে আমরা প্রমাণ করে দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আবার আমরা যদি n equal to 72 বা i হয়, আবার i যখন আমরা সামনে নিয়ে আসবো তখন 72 by n হয়। যেমন how many years needed for টাকা 1000 to be টাকা 2000 at the rate of 10% rate of interest, তাহলে আনসারটা কত হবে? খেয়াল করেন, এখানে 1000 থেকে 2000 হতে 10% সুদে কত সময় লাগবে? তাহলে আমরা যদি 72 কে এখানে 10 দিয়ে ভাগ করি তাহলে 7.2 ইয়ার্স। বোঝা গেল? 72 i এর মান 10%, শুধু 10 লিখবো, তাহলে ইকুয়াল টু 7.2 ইয়ার্স। এবারে যেটি বলছিলাম যে আমাদের রুল অফ 69 সেম প্রসেস, জাস্ট ডাবলিং পিরিয়ড বা সময়ের দ্বিগুণ কতদিন লাগবে এটা বের করতে গেলে আমাদের এখানে একটু আগেরটা হচ্ছে একটু ভিন্ন, যেখানে 0.35 প্লাস 69 বাই ইন্টারেস্ট রেট। তাহলে আগে যে আমরা করেছিলাম একইভাবে যদি আমরা রুল অফ 69 করি তাহলে আমাদের কি লিখতে হবে? 0.35 প্লাস 69 বাই 10। তো যাই হোক, যা বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের আমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।